গল্প গ্লোবাল। এখানে তোমার জন্য আনছি ঘরে বাইরের সেরা সব সাহিত্যিকের নানান স্বাদের চিরকালীন আর সমকালীন গল্পের সম্ভার। এখন গল্প শুনতে যদি তুমি ভালোবাসো তাহলে গল্প গ্লোবালকে সাবস্ক্রাইব করতে পারো। সেক্ষেত্রে আমাদের গল্পের সমস্ত খবর পৌঁছে যাবে তোমার কাছে, আর আমরাও পেয়ে যাব তোমার মতো একজন শ্রোতাকে। সাবস্ক্রাইব করে বেল আইকনের ওপর তোমার আঙুলটা ছুঁয়ে দাও, তাহলেই তোমার পরশ আমার প্রাণে। তোমার জন্য আজকের নিবেদন। দারোগার দপ্তর থেকে গোয়েন্দা প্রিয়নাথের গল্প। বাঙালির প্রথম জনপ্রিয় গোয়েন্দার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। সত্যজিৎ রায় কিংবা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাহিত্যিকের কলমে তাঁর জন্ম নয়। প্রিয়নাথ বাস্তবিকই ছিলেন গোয়েন্দা, তবে ফেলুদা ব্যোমকেশদের মতো প্রাইভেট ইনভেস্টিগেটর নন, সরকারি গোয়েন্দা। আজ থেকে প্রায় ১১৫ বছর আগে তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগে ৩৩ বছর চাকরি করার সুবাদে যে সমস্ত বিস্ময়কর রহস্যের উদ্ঘাটন করেছিলেন তাই তিনি লিপিবদ্ধ করেছেন অসামান্য ভঙ্গিতে। সে অর্থে রায়বাহাদুর প্রিয়নাথ মুখোপাধ্যায় ছিলেন প্রথম বাংলা গোয়েন্দা সাহিত্যের স্রষ্টা। পরিবেশনার স্বার্থে গল্পের ভাষা, ভঙ্গি এবং সামগ্রিকতায় কিঞ্চিত পরিবর্তন করে নেওয়া হয়েছে। রচনা প্রিয়নাথ মুখোপাধ্যায়, শব্দগ্রহণ ও সম্পাদনা অনুপ মুখোপাধ্যায়, প্রযোজনা দীপঙ্কর চট্টোপাধ্যায়। গল্প মাটির নিচে লাশ। শুক্রবার সন্ধ্যায় পুলিশ একটি বেনামি চিঠি পায়। চিঠিতে লেখা ছিল, শহরের ভিতর বেলিয়াঘাটা অঞ্চলে একটি হত্যাকাণ্ড ঘটিয়াছে। এক ব্যক্তি তাহার স্ত্রীকে হত্যা করিয়া গৃহ সংলগ্ন অঞ্চলে পুঁতিয়া রাখিয়াছে। চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ নির্দিষ্ট স্থানে পৌঁছে মাটি খুঁড়ে একটি স্ত্রীলোকের গলিত মৃতদেহ উদ্ধার করে। খবরটা বেরিয়েছিল ইংরেজিতে, স্টেটসম্যান পত্রিকায়। খবরের কাগজে খবরটি প্রকাশিত হবার দুদিন আগে আমার এক সহকারী পুলিশকর্মী আমার হাতে একখানি চিঠি দিয়ে বললেন, স্যার, বড় সাহেব এটা আপনাকে দেখতে বললেন। খামটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখলাম, ভবানীপুর পোস্ট অফিসের স্ট্যাম্প মারা, অর্থাৎ চিঠিটা কলকাতা থেকেই পোস্ট করা হয়েছে। খুলে দেখলাম বাংলায় লেখা চিঠি, কিন্তু পত্রদাতার কোনো নাম নেই। চিঠিতে লেখা রয়েছে, জমির মণ্ডল তাহার স্ত্রীকে খুন করিয়া পালাইয়া গিয়াছে। জমির মণ্ডলের বাড়ি বেলেঘাটা মোল্লাপাড়ায়। সে তাহার স্ত্রীকে মারিয়া রান্নাঘরের পশ্চিমে পুঁতিয়া রাখিয়াছে। ভালো করিয়া সেই স্থান খুঁড়িয়া দেখিলে উক্ত লাশ পাওয়া যাইবে। আজ 12-13 দিন হইল সে খুন হইয়াছে। পাড়ার সকলেই একথা শুনিয়াছে। একটু পীড়াপিড়ি করিলেই সকল কথা বাহির হইয়া পড়িবে। চিঠিটা পড়া শেষ করে আমার সহকর্মীর মুখের দিকে তাকালাম। সে বলল, কোনো বদলোকের বদ খেয়াল নয় তো স্যার? মানে পুলিশকে একটু হয়রানি করবার ইচ্ছে? সেটা হওয়াও অস্বাভাবিক কিছু নয়, কারণ চিঠিতে নাম ধাম তো কিছুই লেখা নেই। পুলিশকে সাহায্য করতে চাইলে নিজের নাম গোপন করতে যাবে কেন? এর নিশ্চয়ই বদ মতলব আছে স্যার। তবে চিঠিটাকে একেবারে অবজ্ঞা করাটাও ঠিক হবে না। চলো একবার খোঁজ খবর করেই দেখা যাক।
জমির মণ্ডল নামে কোনো ব্যক্তি সেখানে আছে কিনা, তার স্ত্রী আছে কিনা, থাকলে সে স্ত্রী এখন কোথায়, এই রকম দু চারটে খবর জেনে নিতে পারলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আর যদি দেখা যায় জমির মণ্ডলের আদৌ কোনো অস্তিত্ব নেই, তবে তো ল্যাটা চুকেই গেল। আর সত্যি যদি জমির মণ্ডল পালিয়ে গিয়ে থাকে, তখন চিঠির সূত্র অনুযায়ী এগোতে হবে। ধরে নিতে হবে পত্রদাতা আড়ালে থেকেই আমাদের সাহায্য করতে চাইছেন। বিকেল 5টা নাগাদ আমরা বেলেঘাটার মোল্লাপাড়ায় গিয়ে হাজির হলাম। খোঁজ করে জমির মণ্ডলের বাড়িটাও বার করে ফেললাম। বাড়ি দেখে মনে হলো জমির মণ্ডল বিশাল বড়লোক না হলেও নিতান্ত দরিদ্র নয়। বন্ধকি কারবার করত বলে শুনলাম। সোনা গয়না বন্ধক রেখে নগদ টাকা ধার দিত। টালির বাড়ি, রাস্তার ওপরেই দরজা। কাছে গিয়ে দেখলাম দরজায় তালা বন্ধ। দরজার দক্ষিণ দিকে আরও দুখানা ঘর রয়েছে। এই ঘর দুটোর সঙ্গে ভেতরের বাড়ির কোনো সম্পর্ক নেই। এই ঘর দুখানায় 4 জন ভাড়াটিয়া আছে। খোঁজ নিয়ে জানা গেল এদের নাম ইব্রাহিম, আব্দুল, ভিকু আর ছমিরুদ্দি। এরা 4 জনই ঘরামির কাজ করে। বছরখানেক হলো এখানে ভাড়া নিয়ে আছে। 4 জনেরই দেশের বাড়ি ফরিদপুর জেলায়। এরা কেউই বাড়ি ছিল না। খানিক বাদে একে একে সবাই বাড়ি ফিরল। এদের 4 জনকেই জিজ্ঞাসাবাদ করলাম। এদের মধ্যে ইব্রাহিম বেশ একটু গুছিয়ে কথা বলতে পারে। সে বলল, ভেতরের বাড়িতে দারোগাবাবু কোনো ভাড়াটিয়া থাকতো না। বুড়ো জমির আর তার বউ, ওরা দুজনেই থাকতো। 10-12 দিন হলো তার বউকে আমরা কেউ দেখতে পাইনি। আব্দুল একদিন বুড়োকে জিজ্ঞেস করায় বুড়ো বললে যে তার বউ বাপের বাড়ি গেছে। এর 3-4 দিন পর বুড়োকেও দেখলাম বাইরের দরজায় তালা বন্ধ করে কোথায় যেন যাচ্ছে। জিজ্ঞেস করে জানতে পারলাম যে সে তার বউকে আনতে যাচ্ছে। তারপর থেকেই বুড়ো জমির বা তার বউ দুজনের কাউকেই আমরা দেখছি না দারোগাবাবু। এরপর পাড়ার 2-4 জনের সঙ্গেও কথা বললাম, কিন্তু নতুন বিশেষ কিছু আর জানতে পারলাম না। আমার সহকর্মীটি জিজ্ঞেস করলেন, তাহলে এবার কি করবেন স্যার? জমিরের শ্বশুর বাড়ির ঠিকানাটাও তো কেউ বলতে পারছে না। অন্য কোনো আত্মীয় স্বজন বা... আচ্ছা, ওই ইব্রাহিমকে আরেকবার ডাকো তো। হ্যাঁ স্যার। ইব্রাহিম কাছে এলে ওকে একটু আড়ালে নিয়ে গিয়ে বেশ ঘনিষ্ঠভাবে বললাম, আচ্ছা ইব্রাহিম, এই বুড়ো জমিরের সঙ্গে তো তোমাদের বেশ ভালোই সম্পর্ক ছিল। হ্যাঁ দারোগাবাবু, তা ছিল। আমরা ভাড়াটিয়ার সময় মতো ভাড়া মিটিয়ে দিতাম। সম্পর্ক খারাপ করব কেন? বুড়োর সাথে তোমাদের গল্পগুজবও তো হতো। একেবারে যে হতো না তা বলবো না, তবে কম হতো। বউয়ের সাথে ওর সম্পর্ক কিরকম ছিল? আগে সত্যি কথা বলতে কি দারোগাবাবু, খুব একটা ভালো ছিল না। বউকে বুড়ো সন্দেহ করতো। জমিরের আর কোনো আত্মীয় স্বজন এখানে আছে? ওর এক দাদা এ পাড়াতেই থাকে, তার নাম আমির। তবে 2 ভাইয়ের মধ্যে কোনো সদ্ভাব নেই, মুখ দেখা দেখি বন্ধ। ওদের কোনো ছেলে মেয়ে নেই? 3টে মেয়ে আছে, 3 জনেরই বিয়ে হয়ে গেছে। একজনের শ্বশুরবাড়ি টালিগঞ্জে। আমি একবার কাজ করতে সে বাড়িতে গিয়েছিলাম। আমাকে একবার নিয়ে যেতে পারবে সে বাড়িতে? হ্যাঁ, তা চলুন না। টালিগঞ্জে জমিরের সেই মেয়ের বাড়িতে গিয়ে হাজির হলাম। মা বাপের বাড়ি গেছে শুনে মেয়ে বলল, মার বাপের বাড়ি? মানে আমার মামার বাড়ি? আমার কোনো মামার বাড়ি আছে বলে তো আমি জানি না। মার মুখেই তো শুনেছি। তার 3 কুলে কেউই নেই। বেলেঘাটার বাড়ি ছেড়ে জীবনে কোনো দিন কোথাও যেতেও দেখিনি। কে আপনাদের এসব কথা বললো বলুন দেখি? কেন? তোমার বাবা নিজের মুখেই তো এই কথা আমাদের বলে গেল। তাহলে মিছে কথা বলেছে। জমিরের মেয়ের সাথে কথা বলে আমরা আবার বেলেঘাটায় ফিরে এলাম। সদর দরজার তালা খুলে বাড়ির ভেতরটা একবার ভালো করে অনুসন্ধান করব ঠিক করলাম। দরজার তালাটা নাড়াচাড়া করে আমার সহকর্মী বললেন, মামুলি তালা স্যার, এদের চাবি দিয়ে দেখি একবার খোলে কিনা। ভাড়াটিয়া ঘরামিদের কাছ থেকে কতগুলো চাবি এনে দেখা গেল
তারই একটা দিয়ে তালাটা খুলে গেল। পাড়ার কয়েকজন লোককে সঙ্গে নিয়ে আমরা ভিতরে ঢুকলাম। দেখলাম পরপর 4খানা ঘর, তার মধ্যে 2খানা ঘর তালাবন্ধ। এছাড়া আরও 2টো ছোট ছোট ঘর রয়েছে। একটাতে দেখলাম কাঠকুটো ইত্যাদি রাখা আছে, আর একটা হলো রান্নাঘর। পুরো বাড়িটা মাটির পাঁচিল দিয়ে ঘেরা। ভিতরে ঢোকার ওই একটাই দরজা, যেটা দিয়ে আমরা ঢুকলাম। চিঠির বয়ান অনুযায়ী লাশটা পোতা আছে রান্নাঘরের পশ্চিম দিকে। রান্নাঘরের পশ্চিম দিকটায় দেখলাম বেশ খানিকটা খালি জমি পড়ে আছে। আমার সহকারী পুলিশ কর্মীটি চালাক চতুর এবং বেশ করিতকর্মা। আমার মনের ভাব বুঝে কয়েকজনকে ডেকে নিয়ে বলল, 2-4খানা কোদাল জোগাড় করতে হবে, পারবে? কোদাল জোগাড় হবার পর আমি ঘরামি 4জনকে মাটি খোঁড়ার কাজে লাগিয়ে দিলাম। বেশ কিছুটা খোঁড়ার পর এরকম একটা দুর্গন্ধ বেরোতে শুরু করলো। মাটি যতই খোঁড়া হয় দুর্গন্ধ ততই বাড়তে থাকে। একসময়ে সেই উৎকট গন্ধ এমন তীব্র হয়ে উঠল যে সেখানে দাঁড়িয়ে থাকাই দায়। ঘরামিরা কোদাল ফেলে দিয়ে বলল, দারোগাবাবু, এ কাজ আর আমাদের দ্বারা হবে না দারোগাবাবু। আমার দৃঢ় বিশ্বাস মাটির নিচেই মৃতদেহই আছে, কিন্তু পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে জোর করে এদের দিয়ে মাটি খোঁড়ানোটা উচিত হবে না। আমার সহকর্মী বললেন, তাহলে কয়েকজন ডোম জোগাড় করে আনি স্যার। হ্যাঁ, তাই দেখো। কিছুক্ষণ বাদে 4জন ডোম এসে সম্পূর্ণ মাটি খুঁড়ে তার ভিতর থেকে একটি প্রায় গলে যাওয়া দেহ বার করে এনে বাইরে সইয়ে দিল। বোঝা যাচ্ছে এ দেহ কোনো স্ত্রী লোকের। উপস্থিত সকলেই বলল, এ জমির মণ্ডলের স্ত্রীর মৃতদেহ। বিকট গন্ধে এখানে দাঁড়ানো দায়। গন্ধ ক্রমেই প্রবল বেগে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করল। কার সাধ্য সেখানে দাঁড়িয়ে থাকে। যে যেদিকে পারে সরে গিয়ে হাওয়ার উল্টো দিকে আশ্রয় খোঁজার চেষ্টা করল, কিন্তু পুলিশের তো নরক ছেড়েও নড়বার উপায় নেই। আমার সহকর্মীটি কোথা থেকে একদলা কর্পূর আর খানিকটা রসুন আমার হাতে দিয়ে বলল, স্যার, এগুলো নাকের কাছে ধরে থাকুন, না হলে টেকা যাবে না। উফ, বাহ। তাই করলাম। রসুন আর কর্পূর নাকে ঠেকিয়ে কোনো রকমে সেখানে দাঁড়িয়ে মৃতদেহ খুঁটিয়ে দেখতে লাগলাম। অঙ্গে কোনো অলংকার, এমনকি পরিধানে কোনো বস্ত্রও নেই। দেহ এতটাই বিকৃত হয়েছে যে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কিনা তাও বোঝবার উপায় নেই। ফলে খুনটা কিভাবে করা হয়েছে তা জানা যাচ্ছে না। লাশ পরীক্ষার জন্য পাঠিয়ে দেবার ব্যবস্থা করে প্রথমে ভাড়াটিয়া 4জনকে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসাবাদ করলাম। তাদের কথাবার্তাও সব নোট করে নেওয়া হলো। এরপর ডেকে আনা হলো আমিরকে। জমিরের ভাই আমির যে এ পাড়াতেই থাকে সে কথা ইব্রাহিম আমাকে আগেই বলেছিল। আমিরের কাছে জমিরের 3 মেয়ের নাম ঠিকানাও পাওয়া গেল। এছাড়া সে আমাদের নতুন কিছু তথ্যও দিল। বলল, জমিরের প্রথম বউ তো অনেক দিন আগেই মারা গেছে। তাই নাকি? এই মৃত মহিলা তার মানে জমিরের দ্বিতীয় পক্ষের স্ত্রী? স্ত্রী কি করে বলবো দারোগাবাবু, বিয়ে তো হয়নি, তবে স্বামী স্ত্রীর মতোই একসঙ্গে দুজনে থাকতো। 3টে মেয়েরও জন্ম দিয়েছিল। সে মেয়ের এখন কোথায়? তারা যে যা স্বামীর সংসার করছে। বিয়ের পর তারা আর কেউ মুখও হয়নি। তাদের গর্ভধারিণীর প্রতি তারা বিশেষ সন্তুষ্ট ছিল না। সন্তুষ্ট না থাকার কারণ? এই মেয়ে ছেলেটার চরিত্র ভালো ছিল না দারোগাবাবু। এর আগে জমির ব্যারাকপুরে থাকতো, সেখানেই এই মেয়েটা বাজারের কাছে একটা ঘর ভাড়া নিয়ে যত রাজ্যের পাপ কাজ চালাতো। প্রথম বউটা মরে যাওয়ার পর এই মেয়ে ছেলেটার সঙ্গে ওর জমিরের ভাব ভালোবাসা হয়। জমিরেকে প্রথমে দেশের বাড়িতে নিয়ে গিয়েছিল, তারপর এখানেই চলে আসে, দুজনে একসঙ্গে ঘর বাঁধে। কিন্তু মেয়ে ছেলেটা তার স্বভাব পাল্টাতে পারেনি। 5জনকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন আমি মিথ্যে বলছি কিনা। এই বউয়ের বাপের বাড়ি কোথায় তুমি জানো? বাপের বাড়ি বলে ওর কিছু ছিল না, জীবনে কোনো দিন কোথাও যেতেই দেখিনি।
জমিরের মেয়ে জামাইদের ঠিকানা তুমি জানো তো? হ্যাঁ, তা জানি। বেশ, তুমি এখন যেতে পারো, তবে দরকার হলে আবার তোমার সঙ্গে কথা বলবো। আচ্ছা দারোগা বাবু। ও হ্যাঁ, এই চিঠিটা দেখো তো, এতে কোনো নাম লেখা নেই। এ কার লেখা তুমি বলতে পারো? হাতের লেখাটা চেনো? আরে বাপরে, এ তো যা বলছে মিলে যাচ্ছে দেখছি। হ্যাঁ, সেই জন্যই তো বলছি, এ লোক কে হতে পারে বলো তো? না দারোগা বাবু, বুঝতে পারছি না। ঠিক আছে, তুমি জমিরের মেয়ে জামাইদের নাম ঠিকানা ওই খাতাটায় লিখে দিয়ে যাও। হ্যাঁ, এখানে? ঠিক আছে, ঠিক আছে দারোগা বাবু। এরপর পাড়ার লোকজনদের সঙ্গে কথা বলে আর একটা নাম উঠে এলো, নাসির উদ্দিন। নাসিরের কথা ভাড়াটিয়া আব্দুলও বলেছিল। নাসির বেথা করেনি স্যার, সে আর তার বুড়ি নানি বাড়ির ভেতর দুখানা ঘর ভাড়া নিয়ে থাকতো। 2-3 মাস হলো জমির ওদের তুলে দিয়েছে। কেন তুলে দিল কেন? কি আর বলবো স্যার, জমিদের বউয়ের সাথে নাসিরের একটা গোপন সম্পর্ক ছিল, সে নিয়েই তো ঝগড়া বিবাদ। তারই জেরে বুড়ো ওদের তাড়িয়ে দিল। তবে নাসির এখন স্যার এই পাড়াতেই থাকে, অন্য জায়গায় ঘর ভাড়া নিয়ে। এরপর নাসিরকে ডেকে এনে তার সঙ্গেও কথা বললাম। সে জমিরের সাথে ঝগড়ার কথা স্বীকার করলেও জমিরের বউয়ের সাথে নিজের অবৈধ সম্পর্কের কথা সম্পূর্ণ অস্বীকার করল। চিঠিটা তাকেও দেখালাম, কিন্তু হাতের লেখা দেখে বেনামি পত্রদাতার নাম সেও বলতে পারল না। চিঠিটা আমি আরও অনেককেই দেখালাম, কিন্তু কেউই হাতের লেখা দেখে পত্রলেখককে চিহ্নিত করতে পারল না। জমির মণ্ডলের বাড়ির সামনে পুলিশ প্রহরার ব্যবস্থা করে সেদিনের মতো তদন্তের কাজ মিটিয়ে বাসায় ফিরতে বেশ রাত হয়ে গেল। আগের দিন শুতে শুতে অনেক রাত হয়ে গেলেও পরদিন বেশ সকাল সকালই ঘুম ভেঙে গেল। আর ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই জমির মণ্ডলের কেসটা মাথার ভেতর ঘুরপাক খেতে শুরু করলো। কিছুক্ষণ পরেই দেখলাম আমার সেই সহযোগী পুলিশ কর্মীটি এক ঠোঙা কচুরি আর জিলাপি নিয়ে হাজির হলেন। ইনি অল্প বয়সী ছেলে, বুদ্ধিমান আর কৌতূহলী, আমার বিশেষ ভক্ত। ঘরে ঢুকে বললেন, স্যার, আমার কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে? ওই বেনামি চিঠিটা যে লিখেছে, সে নিজের চোখেই খুনটা হতে দেখেছে, না হলে এমন হুবহু মিলে গেল কি করে? খুনটা হতে না দেখলেও খুনের ব্যাপারটা সে খুব ভালো করেই জানে। তাকে পাওয়া গেলে আরও অনেক খবর জানা যেত। কিন্তু তিনি যদি আড়ালে থাকতেই পছন্দ করেন, তাহলে তাকে খোঁজার পরিবর্তে আপাতত খুনির অনুসন্ধানে মনোনিবেশ করাটাই উচিত। অবশ্য তার চাইতে উচিত কাজ হবে আগে এই খাবারগুলোর সদ্ব্যবহার করা। নোটবুকটা সঙ্গে নিয়েই জল খাবার খেতে খেতে আলোচনা চলল। আমি বললাম, এই আন্ডারলাইন করা জায়গাটা একটু পড়ো তো। হ্যাঁ, এই যে এখানটা। খাতাটা টেনে নিয়ে খেতে খেতেই পড়তে শুরু করলেন। 2-3 মাসের মধ্যে জমির আর তার স্ত্রী ছাড়া ভিতর বাড়িতে অন্য কেউই বসবাস করেনি বা আসেওনি। কেউ কেউ বলছে জমিরের স্ত্রী নাসিরকে বেশ পছন্দ করত। এর পরের পয়েন্টটা হলো, জমিরের স্ত্রী পর্দানাসীন ছিল না, পাড়ার ভেতর প্রকাশ্যেই ঘোরাঘুরি করত। আর নাসির কিন্তু জমিরের বাড়ি থেকে উঠে গিয়ে ওই মোল্লাপাড়াতেই ঘর ভাড়া নিয়েছিল। তার মানে বাড়ি ছাড়লেও দুজনের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল, এমনটা ভাববার কোনো কারণ নেই। যাই হোক, পরেরগুলো পড়ো। তারপরে রয়েছে, জমিরের বউকে শেষ দেখা গেছে 12 দিন আগে। জমির বলছে তার স্ত্রী বাপের বাড়ি গেছে। অথচ জমিরের মেয়ে বলছে তার মার 3 কুলে কেউ নেই। জমিরের ভাইও সে কথাই বলছে।
হ্যাঁ, তারপর? হ্যাঁ, তারপর হলো জমিরের বাড়ির সদর দরজা দিনের বেলা কখনো বন্ধ থাকতো না, কিন্তু যেদিন থেকে তার স্ত্রীকে দেখতে পাওয়া যায়নি সেই দিন থেকে বাড়ির দরজা জমির ভিতর থেকে বন্ধ করে রাখত। এই ব্যাপারটা কিন্তু খুবই রহস্যজনক স্যার। দরজা বন্ধ রাখার কারণটা কি হতে পারে স্যার? হতে তো অনেক কিছুই পারে, তবে কিছু যে আড়াল করতে চাইছিল এইটা তো পরিষ্কার। তারপরে কি আছে বলতো? হ্যাঁ, 5 দিন আগে জমির মণ্ডল বাড়ির সদর দরজার বাইরে থেকে তালা আটকে বেরিয়ে যায়, এখনো পর্যন্ত ফেরেনি। বলে যায় বউকে আনতে শ্বশুরবাড়ি যাচ্ছে, কিন্তু প্রশ্ন হচ্ছে বউয়ের বাপের বাড়ি না থাকলে জমিরের শ্বশুরবাড়ি বা থাকে কি করে? তার মানে বউকে খুন করে মাটির নিচে পুঁতে রাখলো, তারপর বউকে আনতে যাওয়ার নাম করে গা ঢাকা দিল। তাছাড়া অন্য কোনো সম্ভাবনার কথা তো আর ভাবাও যাচ্ছে না। সন্দেহের বশেই খুন? এ বউ কিন্তু জমিরের বিয়ে করা বউ নয়। বৃদ্ধ জমিরের চাইতে অবিবাহিত অল্প বয়সী যুবক নাসিরই ছিল তার বেশি পছন্দের, এবং এই আসক্তিটাও স্বাভাবিক। এটা বুঝেই জমির নাসিরকে তাড়িয়ে দিয়েছিল। কিন্তু তাতেও কোনো ফল হলো না, এদের দুজনের অবৈধ সম্পর্কটা রয়েই গেল। কারণ জমিরের বউ ঘরে আটকে থাকার পাত্রী নয়, পাড়ার মধ্যে সর্বত্রই তার অবাধ যাতায়াত ছিল। এ কথা কিন্তু আমাদের সকলেই বলেছে। সেই রাগেই কি নাসিরের বাড়িতেও যে তার যাতায়াত ছিল সেটা ধরেই নেওয়া যায়। হয়তো বাড়াবাড়ি রকমের কোনো ঘটনার কথা জমির ওদের সম্পর্কে শুনেছিল বা সচক্ষে দেখেও ফেলেছিল, এবং হিতহিত জ্ঞান শূন্য হয়েই অপকর্মটি ঘটিয়ে দিল। তারপর প্রাণের দায়ে পলায়ন। শোনো, জমিরের নামে ওয়ারেন্ট বার করতে হবে, আর ভাড়াটিয়া 4 জনকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার ব্যবস্থা করো। হ্যাঁ, ঠিক আছে স্যার। বেলা 11টার সময় মোকদ্দমা ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে পাঠানো হলো। ভাড়াটিয়াদের জবানবন্দি গ্রহণ করে দণ্ডবিধির 302 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট সাহেব জমির মণ্ডলের নামে একটি ওয়ারেন্ট বার করে দিলেন। ওয়ারেন্ট বার করা হলো ঠিকই, কিন্তু জমিরকে খুঁজে বার করা সম্ভব হলো না। সে যেন একেবারে কর্পূরের মতো উবে গেল। সম্ভাব্য সমস্ত জায়গায় তন্ন তন্ন করে অনুসন্ধান করেও তার কোনো সন্ধান মিলল না। আর সহযোগী পুলিশ কর্মীটি ওয়ারেন্ট নিয়ে জমিরের দেশের বাড়িতেও গেল, কিন্তু ফিরে এসে জানালো দেশ ছেড়ে সে নাকি বহুদিন আগেই চলে এসেছিল, তারপর সে আর কখনোই সেখানে যায়নি। ওখানে তার কোনো ঘর বাড়িও এখন নেই। জমিরের এক মেয়ের বিয়ে হয়েছিল হুগলিতে। জমিরের ভাই আমিরের কাছ থেকে তার ঠিকানা আমরা নিয়ে রেখেছিলাম। সেখানে গিয়ে শোনা গেল 1 সপ্তাহ আগে জমির সেখানে গিয়েছিল। তার মেয়ে বলল, একদিন এখানে থেকে পরের দিনই তো বাড়ি ফিরে যাবে বলে বেরুলো। অন্য কোথাও যাওয়ার তো কথা নয়। তোমার মাকে আনতে যায়নি তো? মাকে আবার কোথা থেকে আনতে যাবে? মা তো বাড়িতেই আছে। আমরা কতবার থাকতে বললাম, থাকলো না। বলল মা বাড়িতে একা আছে, তাই বেশি দিন থাকবে না। তোমার মার বাপের বাড়ি কোথায়? তা আমি বলতে পারবো না। মার বাপের বাড়ির কথা আমি কিছু শুনিনি। হুগলি থেকে কলকাতায় ফিরে এলাম। অনুসন্ধানের নতুন কোনো পথ আর বার করতে পারলাম না। সেই বেনামি চিঠির লেখককেও খুঁজে পাওয়া গেল না। আমার সহকারী অফিসারটি বললেন, স্যার, নাসির হয়তো খুনের ব্যাপারটা খুব ভালো করেই জানে। জমিরকে ধরিয়ে দেবার জন্য চিঠিটা বোধহয় ওই লিখেছে। নাসিরের হাতের লেখার সঙ্গে আমি মিলিয়ে দেখেছি, চিঠির লেখার সঙ্গে তার কোনো মিল নেই। তাছাড়া ওর সঙ্গে আমি আরও একবার কথা বলেছিলাম। খুনের বিষয়ে ও সত্যিই কিছু জানে বলে আমার কিন্তু মনে হলো না। জমিরের বউ যে তাকে একটু অন্য চোখে দেখত, এই কথা স্বীকার করলেও তার চাইতে বেশি কিছু ঘটেছিল বলে ও একেবারেই মানতে চাইল না। তবে জমির মণ্ডলের বইয়ের সম্পর্কে পাড়ায় যা শোনা গেল, তাতে করে নাসির ছাড়াও আরও কারো সঙ্গে তার সম্পর্ক থাকাটাও কিন্তু অস্বাভাবিক নয় স্যার। আমিরের কথাগুলো যদি সত্যি হয়, তাহলে অবশ্য পুরনো স্বভাব মুছে ফেলাটা সত্যিই কষ্টকর। জমির মণ্ডলের বাড়ি এখনও পুলিশ প্রহরায়।
তালাবন্ধ করেই রাখা আছে। ঠিক করলাম মালপত্র সব উঠিয়ে আনব। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির না হলে উক্ত ব্যক্তির জিনিসপত্র বিক্রি করে দেবার অধিকার সরকারের আছে। একদিন সকাল 10টা নাগাদ জমির মণ্ডলের বাড়িতে গিয়ে হাজির হলাম। আগের মতোই পাড়ার কয়েকজন লোককে সঙ্গে নিয়ে তালা খুলে বাড়ির ভেতরে ঢুকলাম। দুখানা ঘর আগের মতোই তালাবন্ধ আছে। সবার সামনেই একটি ঘরের তালা ভেঙে ফেলা হলো। ঘরের ভিতরে ঢুকে দেখা গেল বিছানা, বাক্স, সিন্দুক প্রভৃতি সমস্তই যে যার জায়গায় অক্ষত রয়েছে। কোনো জিনিসপত্রই স্থানান্তরিত হয়েছে বলে মনে হলো না। ঘরের ভেতরে কোনো চাবি পাওয়া গেল না। আমার সহকর্মী বললেন, মনে হচ্ছে পালানোর আগে চাবিগুলো সঙ্গে নিয়ে যেতে ভোলেনি। তালা কি ভেঙে ফেলবো স্যার? হ্যাঁ, ভাঙা ছাড়া তো আর গতি নেই। এক এক করে তালা ভেঙে সবার সামনেই বাক্স, প্যাঁটরা, সিন্দুক সমস্তই খুলে দেখা হলো। কিন্তু তাদের ভেতরের অবস্থা দেখে উপস্থিত সকলেই অবাক হয়ে গেলেন। না আছে টাকা, না আছে গয়না, না আছে বাসনপত্র, এমনকি জামা কাপড় পর্যন্ত নেই। সবই ফাঁকা। অথচ জমির মণ্ডল গরিব লোক ছিল না। সে গয়নাগাঁটি এমনকি বাসনপত্র জমা রেখেও টাকা ধার দিত। তাহলে সেসব গেল কোথায়? প্রথমে সকলেরই মনে হলো তালাবন্ধ অন্য ঘরখানাতেই জিনিসপত্র সব সরিয়ে রাখা আছে। কিন্তু সে ঘরের তালা ভেঙেও দেখা গেল ঘরে জিনিসপত্র বা আসবাবপত্র কিছুই নেই। ফাঁকা ঘরের মাঝখানে একটি মাদুর পাতা রয়েছে মাত্র। তালাবন্ধ ঘর দুখানির এই অবস্থা দেখে উপস্থিত সকলেই বলল, বউকে খুন করে পালিয়ে যাওয়ার আগে বুড়ো জমির মণ্ডল তার জিনিসপত্র সব বেচে দিয়েছিল, অথবা তার কোনো বিশ্বস্ত লোকের কাছেই সে সব কিছু জমা রেখে গেছে। কিন্তু কোথায় বেচতে পারে বা কার কাছে গচ্ছিত রাখতে পারে এ বিষয়ে কেউই কোনো আলোকপাত করতে পারল না। সেদিনের মতো তদন্ত শেষ করে ঘর আবার আগের মতোই তালাবন্ধ করে দিয়ে পুলিশ প্রহরায় রেখে বাসায় ফিরে এলাম। পরদিন সকালে অফিসে আমার সহকর্মী পুলিশ কর্মচারীটি বললেন, স্যার, এর মধ্যে নিশ্চয়ই আরও কারোর হাত আছে। কেন এমন মনে হচ্ছে? টাকা পয়সা, গয়নাগাটি না হয় সঙ্গেই নিল, কিন্তু বৃদ্ধ জমির মণ্ডলের পক্ষে একাই অত সব জিনিসপত্র সরিয়ে ফেলা কি সম্ভব স্যার? অন্য কারোর সাহায্য না পেলে কি? অন্য কারোর সাহায্য নিয়েও যদি সরিয়ে থাকে তাহলে কি সেটা কারোর চোখে পড়বে না? যদি রাতে সরায়? 4 জন ভাড়াটিয়ার একজনেরও নজরে পড়বে না? তাহলে স্যার কি হতে পারে? এর নির্দিষ্ট কোনো উত্তর এখনো আমি বার করতে পারিনি। পরের দিন খুব সকালবেলা মুটে গোছের একজন লোক এসে আমার হাতে একখানা চিঠি দিয়ে বলল, নামটা দেখুন তো। কথা হচ্ছে, এই চিঠি কি আপনার? দেখলাম আমারই নাম লেখা রয়েছে বটে, এবং হাতের লেখাটাও খুব চেনা চেনা লাগলো। খুলে দেখলাম আমার অনুমানই সত্যি। আগের চিঠিটার মতো এই চিঠিও বেনামী। পত্রদাতা নিজের নাম এবারেও উল্লেখ করেনি। দুটো চিঠির যে একই ব্যক্তির লেখা তাতে আমার কোনো সন্দেহ রইল না। পত্রবাহক এই লোকটিকে বললাম, এই চিঠি তুমি যার কাছ থেকে এনেছো আমাকে এখনই একবার তার কাছে নিয়ে যেতে পারো? তাকে তো আমি চিনি না। কথা হচ্ছে, সে কোথায় থাকে আমি কি করে বলবো বাবু? তার কাছ থেকে তো তুমি চিঠিটা নিয়ে এলে। আমি কথা হচ্ছে মোটবই বাবু, ওই বউবাজার চৌমাতার কাছে দাঁড়িয়েছিল, তখনই সে এসে আমাকে বলল যে পয়সা দিলে এই চিঠি আমি সে যেখানে বলবে সেখানে পৌঁছে দিতে পারবো কিনা। তা কথা হচ্ছে, আমি বললাম কেন পারবো না, পয়সা দিলে মোটও বইতে পারি, তা চিঠিও বইতে পারি। তখন সে আমাকে 2 আনা পয়সা আর কথা হচ্ছে এই চিঠিখানা দিল। চিঠিটা তুমি শেষ পর্যন্ত আমার হাতে দিলে কিনা সেটা আর দেখলো না? হ্যাঁ, বরাবর আমার সঙ্গেই তো এলো। তারপর কথা হচ্ছে দূর থেকে আমাকে বাড়িটা দেখিয়ে দিল। আমি যেই ভেতরে ঢুকে পড়লুম, কথা হচ্ছে অমনি দেখলুম একটা ট্রামে উঠে পড়লো। আচ্ছা যাও। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, তাকে দেখতে কেমন বলো তো? অল্প বয়সী, কথা হচ্ছে ছোকরা মতন, মুসলমান যুবক। পরে দরকারে লাগতে পারে ভেবে এই মুটের নাম ঠিকানাটা লিখে রেখে একে ছেড়ে দিলাম।
চিঠিটা পড়ে রাগে আমার সারা শরীর জ্বলতে শুরু করল। এমন অপদস্থ আমাকে আগে কখনো হতে হয়নি। আমারই নিয়োগ করা লোক কিভাবে এ কাজ করতে পারে? এর দায় তো আমাকেও নিতে হবে। অন্য দিনের চাইতে একটু আগেই অফিসে পৌঁছে গেলাম। ওর বিরুদ্ধে কি পদক্ষেপ নেব তাই ভাবতে লাগলাম। আমার অধীনস্থ কর্মচারী হলেও দোষ করলে শাস্তি তাকে পেতেই হবে। তাকে কোনো রকম সাহায্য তো করবই না, প্রয়োজনে হাজতবাসের ব্যবস্থা করব। কৃতকর্মের ফল তাকে পেতেই হবে। হঠাৎই আমার চিন্তায় ছেদ পড়ল। গুড মর্নিং স্যার। আমার সেই সহকারী পুলিশ কর্মীটি সামনে এসে দাঁড়িয়েছেন। আমি তার কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে বললাম, এটা পড়ো। চিঠি খুলে তিনি বললেন, এও তো দেখছি বেনামি, সেই একই লোকের। হ্যাঁ, পড়ো। মহাশয়, গতকাল জমিরের বাড়ি তল্লাশি করিয়া আপনারা কোনো কিছুই পান নাই। নগদ টাকা, অলঙ্কারাদি প্রভৃতি মূল্যবান দ্রব্য যাহা গোপনে সঙ্গে রাখা যাইতে পারে, তাহা সমস্তই জমির সঙ্গে লইয়া প্রস্থান করিয়াছে। কিন্তু অবশিষ্ট জিনিসপত্র, বাসনকোসন এবং বস্ত্রাদি সমস্তই পরে চুরি হইয়াছে। যাহার দ্বারা চুরি হইয়াছে তাহা বলিতে লজ্জা হয়। আপনি যদি জমিরের বাড়ি পাহারা দেবার জন্য বিশ্বস্ত কোনো কর্মচারীকে নিয়োগ করিতেন, তাহা হইলে হয়তো এমন ঘটিত না। আপনি সবিশেষ অনুসন্ধান করিলেই ইহার সত্যাসত্য জানিতে পারিবেন। ইতি। চিঠি পড়া শেষ করে অত্যন্ত বিস্মিত হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, এ কি সত্যি? মিথ্যাই বা বলি কি করে? যে ব্যক্তির আগের চিঠির সব কথা অক্ষরে অক্ষরে মিলে গেছে, তার পরের চিঠিকে অস্বীকার করি কিভাবে? কথায় আছে, আগে ওকে ফাঁসিতে ঝোলাও, তারপর ওর বিচার করো। এক্ষেত্রে আমিও প্রায় সেই রকমই করলাম। প্রথমেই ওই পাহারাদারকে সাসপেন্ড করলাম। পাহারাদার বলল, কি আমায় বরখাস্ত করলেন? আমি চোর, চোর ধরাই আমার কাজ, আর আমি করব চুরি? আমি গরিব মানুষ, তাই আমার উপর দোষ চাপালেন? ভগবানের বিচার করবে। পাহারাদারের কথা শুনে আমার একবার মনে হলো এ বোধহয় সত্যি কথাই বলছে, আমারই বোধহয় ভুল হচ্ছে। কিন্তু পরক্ষণেই ভাবলাম, চিঠির কথা মিথ্যা হতে পারে না। নাম প্রকাশ না করলেও এ লোকের সব কথা হুবহু মিলে যাচ্ছে। এ নিশ্চয়ই আমাদের অগোচরে সবকিছুর ওপর নজর রাখছে। তাই পাহারাদারের কোনো কথাই বিশ্বাস না করে তার বাড়িতে খানা তল্লাশি চালানো হলো। কিন্তু চুরির মাল কিছুই তার বাড়িতে পাওয়া গেল না। এরপর তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদেরও জেরা করা হলো। তাদের বাড়িতেও তল্লাশি চলল, কিন্তু জমির মণ্ডলের বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্র কোথাওই পাওয়া গেল না। আমার সহকারী অফিসারটি বললেন, চিঠির কথা তো তাহলে মিলল না স্যার। মাটির নিচে লাশ পুঁতে রাখার খবরটা সত্যি হলেও। থ্যাংক ইউ। কেন স্যার? মাটির নিচে লাশ পুঁতে রাখার কথাটা বলে তুমি আর একটা সম্ভাবনার কথা আমাকে ধরিয়ে দিলে। কি সম্ভাবনা স্যার? মাটির নিচে যেভাবে সে তার কুকীর্তিকে গোপন করেছিল, সেই একইভাবে তো সে তার সম্পত্তিও গোপন করে রাখতে পারে। ঠিক বলেছেন স্যার। টাকা পয়সা, সোনাদানা ঘড়ায় কিংবা কলসিতে ভরে মাটির নিচে পুঁতে রাখার চল তো আছে স্যার। তাহলে চলো। বেশ কিছু লোকজন জোগাড় করে সেই সাসপেন্ড হওয়া কনস্টেবলকেও সঙ্গে নিয়ে জমির মণ্ডলের বাড়ি গিয়ে হাজির হলাম। উৎসাহী বেশ কিছু পাড়ার লোকও সঙ্গে জুটে গেল। বাড়ির ভেতর ঢুকে প্রথমেই তালা না লাগানো সেই ঘর দুখানির মাটি খুঁড়ে ফেলা হলো। কিন্তু প্রায় 1 কোমর মাটি খুঁড়ে ফেলার পরও সেখান থেকে কিছুই পাওয়া গেল না। এরপর তালা বন্ধ ঘর দুখানির মধ্যে, যেটাতে বাক্স, প্যাটরা ইত্যাদি ছিল, সেই ঘরখানা খুলে তার ভেতর থেকে সব জিনিসপত্র বাইরে বার করে দিয়ে মাটি খোঁড়া শুরু হলো। ঘরের উঠোনে পাহাড় প্রমাণ মাটির স্তূপ জমে গেল, কিন্তু ঘরের ভেতর থেকে কিছুই মিলল না। আমার সেই সাসপেন্ড হওয়া কনস্টেবলের উৎসাহটাই যেন সবার চাইতে বেশি। সে যে চোর নয়
সেটা প্রমাণ করার একটা দায় আছে যেন তার। কোদাল হাতে নিজেও মাটি খুঁড়ছে। সে বলল, হুকুম করেন তো ও ঘরটাও খুঁড়ে ফেলিস। আমার সহকর্মী পুলিশ অফিসারটি বললেন, হ্যাঁ, খুঁড়তে তো হবেই, শুরু যখন হয়েছে শেষ পর্যন্ত দেখতে হবে। মাদুর পাতা সেই ফাঁকা ঘরখানার তালাও খোলা হলো। আমি ঘরে ঢুকে মাদুরখানা তুলে ফেলতেই কিরকম যেন একটা সন্দেহ হলো। আগের দিন এই ঘরে ঢুকলেও মাদুরটা সরাইনি। এখন দেখছি মাদুরটা যেখানে পাতা ছিল সেখানকার মাটিটা যেন একটু অন্যরকম, চারপাশের থেকে একটু আলাদা, চারপাশের সঙ্গে ঠিক মিশ খায়নি। এখানকার মাটি কি তবে খুঁড়ে আবার চাপা দেওয়া হয়েছিল? আমাকে একদৃষ্টে তাকিয়ে থাকতে দেখে আমার সহকারী পুলিশকর্মী এবং সেই কনস্টেবল দুজনেই আমার পাশে এসে দাঁড়ালেন এবং আমারই মতো অবাক হলেন। সাসপেন্ড হওয়া কনস্টেবলের চোখ দুটো দপদপ করে উঠল। আমার দিকে একবার তাকালো, মুখে কিছু বলল না, কিন্তু ওর চোখের ভাষা আমি বুঝতে পারলাম। ও যে চোর নয়, আমি যে ভুলবশত ওকে শাস্তি দিয়ে অন্যায় করেছি সে কথা ও এখনই প্রমাণ করে দেবে। কোদাল নিয়ে সবার আগে ও একাই মাটি খুঁড়তে শুরু করে দিল। তারপর ওর সঙ্গে আরও 2-3 জন এসে যোগ দিল। খানিকটা মাটি উঠে আসার পরেই বিশ্রী একটা গন্ধ বেরোতে শুরু করল। ক্রমেই গন্ধটা বাড়তে লাগল। প্রথমে আমাদের সবারই ধারণা হয়েছিল জমির তার সমস্ত মূল্যবান জিনিসপত্র এখানেই পুঁতে রেখেছে, এখনই সেসব বার হয়ে পড়বে। কিন্তু এখন আবার অন্য একটা সম্ভাবনার কথা উপস্থিত সবার মনেই উঁকি মারতে শুরু করল। মাটি যত খোঁড়া হয় গন্ধ ততই তীব্র হয়। একসময় সেই বিকট গন্ধ এমনই প্রবল আকার ধারণ করল যে ঘরের ভেতর কারোর পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হল না। জমিরের স্ত্রীর মৃতদেহ উদ্ধারের দিনটিও ঠিক এমনই ঘটেছিল। কনস্টেবলকে 2-3 জন ডোম ডেকে আনতে পাঠিয়ে আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম। আমার সহকারী পুলিশ কর্মীটি বললেন, আবার মৃতদেহ? মানে আর একটা খুন? সেরকমই তো মনে হচ্ছে। জমির তার মানে জোড়া খুন করলো? বোধহয় বাইরে থেকে হঠাৎ করেই ফিরে এসেছিল, তারপর নিজের বউয়ের সঙ্গে পরপুরুষকে দেখেই মাথায় খুন চেপে গিয়েছিল। কিন্তু স্যার, জমিরের বউয়ের সাথে তো নাসিরের একটা গোপন সম্পর্ক ছিল বলে আমরা শুনেছি। কিন্তু ওই মহিলার চরিত্র সম্পর্কে আমরা যতটুকু জেনেছি তাতে করে শুধুমাত্র একটি নাসিরের সাথেই সম্পর্ক রেখে সে সন্তুষ্ট থাকবে এমনটা মনে করা কি খুব একটা যুক্তিসঙ্গত হবে? তা অবশ্য ঠিক স্যার। আর নাসির বোধহয় অতটা খেলুড়ে ছিল না। কিন্তু স্যার, জিনিসপত্রগুলো তাহলে গেল কোথায়? কনস্টেবল সরিয়েছে বলেও তো মনে হয় না। না, ও সরায়নি। সেটা ওর চোখ দেখেই আমি বুঝতে পারছি। আমার ধারণা ওগুলো মাটির নিচ থেকেই বেরোবে। খানিকটা বাদেই 3 জন ডোমকে নিয়ে কনস্টেবল ফিরে এলো। আমার নির্দেশ মতো তারা মাটি খুঁড়তে শুরু করলো। আমরা সেই বিকট তীব্র উৎকট গন্ধ কবলিত হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম। 3 ফুট মতো মাটি খুঁড়ে ফেলার পর একটি বিকৃত গলিত মৃতদেহ দেখতে পাওয়া গেল। মৃতদেহ দেখবার কৌতূহলে বেশ কয়েকজন নাক মুখ চেপে সেখানে জড়ো হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে কেউই বিকৃত দেহটি দেখে বলতে পারল না এ কার মৃতদেহ। ডোম 3 জন ফুলে ওঠা গলিত লাশটা মাটি থেকে তুলে এনে ঘরের উঠোনে শুইয়ে দিল। দেহটি বিকৃত হলেও আগের দেহটির তুলনায় একটু যেন কম বিকৃত। বোঝা যাচ্ছে পুরুষ মানুষের দেহ। এই মুহূর্তে লাশ শনাক্ত হওয়াটা খুবই জরুরি। আমি পাড়া থেকে আরও লোকজন ডেকে আনলাম। আরও কিছু লোকজন এমনি জড়ো হয়ে গেল। তারা দেখলাম ছোট ছোট জটলায় ভাগ হয়ে নিজেদের মধ্যেই কিসব আলোচনা করছে, কিন্তু আমাকে কিছুই বলছে না। এইভাবে খানিকক্ষণ চলার পর শেষ পর্যন্ত আসল ব্যাপারটা জেনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমার ভুলে যাওয়া প্রতিজ্ঞার কথা আবার মনে পড়ে গেল। নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করেছিলাম, নির্দিষ্ট প্রমাণ না পেলে কেবলমাত্র অনুমানের ভিত্তিতে কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে আসব না। কিন্তু তদন্তে নেমে কার্যক্ষেত্রে সে প্রতিজ্ঞার কথা আর মনে থাকে না। এমন বহুবার হয়েছে। অনেক ভাবনা চিন্তা করে
পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে যা সত্য বলে ধরে নিলাম, দেখা গেল সেটাই পরবর্তীকালে চরম ভ্রান্ত বলে পরিগণিত হল। এক্ষেত্রেও ঠিক তেমনই ঘটল। নিজেদের মধ্যে গুজগাছ ফিসফাস আলাপ আলোচনার পর শেষ পর্যন্ত পাড়ার একজন বয়স্ক লোক আমার কাছে এসে জিজ্ঞেস করলেন, আগে দারোগা বাবু, জমির তার বউকে খুন করলো বুঝলাম, এই কিন্তু জমিরকে খুন করলো কে? এ লাশ কি জমিরের? এ লাশ জমির ছাড়া আর অন্য কারো নয় দারোগা বাবু। আমার পা থেকে মাথা পর্যন্ত টলে গেল। ঘটনার এমন অস্বাভাবিক বাঁক আমার গোয়েন্দা জীবনে খুব কমই পেয়েছি। খুনের অপরাধে যার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বার করলাম, সেই পরোয়ানা নিয়ে যাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি, সেই ব্যক্তি আসলে নিহত। মুহূর্তের জন্য হতবুদ্ধি হয়ে পড়লেও পরক্ষণেই মস্তিষ্ক সচল হয়ে উঠল। একটা বাড়ি থেকে দুটো মৃতদেহ পাওয়া গেল, অথচ খুনের কোনো কিনারা হলো না। ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না। এই মুহূর্তে আমার প্রথম কর্তব্য হলো জমিরের মৃতদেহ পাওয়ার খবরটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যত তাড়াতাড়ি সম্ভব পাঠিয়ে দেওয়া। কনস্টেবলকে দিয়ে খবরটা পাঠিয়ে দিলাম। দুজনকে লাশের পাহারায় রেখে বাড়ির ভেতর থেকে বেরিয়ে বাড়ির ঠিক সামনেটায় একটা ফাঁকা জায়গায় এসে দাঁড়ালাম। দরজার ডান দিকেই ভাড়াটিয়াদের দুখানা ঘর। ঘর দুখানার দরজা সামনের দিকে, ফলে ভিতরের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে পিছন দিকের দেওয়াল মূল বাড়ির সঙ্গেই লাগোয়া। আমি মনে মনে কেসটা প্রথম থেকে একবার ঝালিয়ে নিতে শুরু করলাম। আমার সহযোগী অফিসারটি আমার কাছে এসে বললেন, এখন তাহলে কি করবেন স্যার? জমিরের বিরুদ্ধে ওয়ারেন্টটা বাতিল করব। যে ব্যক্তির সাথে সম্পর্কের জেরে জমির তার বউকে খুন করলো, সেই ব্যক্তিই কি জমিরকে খুন করলো? হতে পারে। আবার এটাও হতে পারে যে একই ব্যক্তি জমির এবং জমিরের স্ত্রী দুজনকেই খুন করেছে। উদ্দেশ্য? টাকা কড়ি গয়নাগাটি আত্মসাৎ। যে লোক বন্ধকি কারবার করত তার কাছে টাকা কড়ি এবং গয়নাগাটি বেশ মোটা অঙ্কের থাকাটাই স্বাভাবিক। বাসনকোসনগুলোও কিন্তু বেপাত্তা। চিঠির ইনফরমেশন তো তাহলে ভুল হয়ে গেল স্যার। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভুলটা ভুল করে নাকি ইচ্ছে করে? ইচ্ছে করেই আমাদের বিপথে চালিত করতে চেয়েছে। সেই জন্যই লিখেছে জমির তার স্ত্রীকে খুন করে পালিয়েছে। অর্থাৎ জমিরের খুন হওয়াটা সে গোপন করতে চাইছে। কিন্তু কেন? এই অদৃশ্য পত্রলেখকই হত্যাকারী নয় তো? সেটা হওয়াটাও অস্বাভাবিক কিছু নয়। তবে শুধু পত্রলেখক একা নয়, সঙ্গে আরও কেউ আছে। আরও আছে? ইব্রাহিম, আব্দুল, ভিকু আর সমীরউদ্দিন। ভাড়াটিয়া 4 জন। এরা 4 জনই বলেছে জমির তার বাড়ির বাইরের দরজায় তালা লাগিয়ে চলে যাওয়ার সময় ওদের বলে গেছে যে সে তার বউকে আনতে শ্বশুরবাড়ি যাচ্ছে। কিন্তু স্যার, সে যে বেরিয়েছিল এটা তো সত্যি। হুগলিতে তার মেয়ের বাড়িতে গিয়েছিল। এদের হয়তো মিথ্যে বলে গেছে। হ্যাঁ, তবে তার মেয়েও কিন্তু বলেছে সেখানে সে একদিন থেকে আবার বাড়িতেই ফিরে এসেছিল, কারণ তার মা একা রয়েছে। মেয়েকেও কি মিথ্যে কথা বলতে পারে না? পারে, কিন্তু লাশটা বাড়ির ভেতরে পুঁতে রাখলো কে? দুটো লাশ বাড়ির ভেতরে পোঁতা হলো, অথচ এরা 4 জন কিছুই টের পেল না। বাসনকোসন জামাকাপড় বাড়ি থেকে সরিয়ে ফেলা হলো। এদের চোখ এড়িয়ে কি তা সম্ভব? আমার মন বলছে এদের 4 জনের ওপর নজর রাখতে হবে। 4খানা ঘর যখন খোঁড়া হয়েছে, আরও 2খানা খুঁড়ে দেখতে আপত্তি কি? তবে তার আগে ঘর দুটো সার্চ করতে হবে। চলো। ভাড়াটিয়া 4 জন সেখানেই উপস্থিত ছিল। আমরা ওদের কিছু না বলেই ওদের ঘর থেকে জিনিসপত্র সব বাইরে বার করে আনলাম। বাক্স পোঁটলাগুলো খুলে খুলে দেখলাম। সন্দেহজনক কিছুই পাওয়া গেল। আমার সহকর্মী পুলিশ অফিসারটি একটা বেশ দামি তসরের পাঞ্জাবি এনে আমাকে বললেন, স্যার, এটা দেখুন তো। এটা কার পাঞ্জাবি? ভিখু দেখলাম ফ্যাকাশে মুখে একটু দূরে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম ওকে ধাক্কা দিয়ে বলল, ভয়ের কি আছে? তুই তো চুরি করিসনি। আসল ব্যাপারটা দারোগাবাবুকে বল না। আসল কথাটা কে ভিখু? ভিখু কিছু বলল না। ইব্রাহিম বলল, নেমন্তন্ন খেতে যাবে বলে ও পাঞ্জাবিটা বুড়োর কাছ থেকে চেয়ে নিয়েছিল, বুড়ো আর ফেরত নেয়নি।
কথাটা আমার বিশ্বাস হলো না। তবে পাড়ার কয়েকজন বলল তারাও নাকি জমিরের কাছ থেকে পাঞ্জাবি ধার নিয়ে কোনো কোনো সময় নেমন্তন্ন বাড়িতে গেছে, তবে তারা আবার সেসব কেচে কুচে ফেরতও দিয়েছে। এ কথা শুনেও আমার মনের খচখচানি পুরোটা দূর হলো না। আমি ওদের আবার এক এক করে 4 জনকেই জেরা করলাম। ওরা 4 জনেই প্রথমে যা যা বলেছিল এবারও তাই তাই বলল। লাশ কিভাবে ঘরের ভেতর এলো এ কথার কোনো সন্তোষজনক জবাব কেউই দিতে পারল না। ইতিমধ্যে সদল বলে আমার ঊর্ধ্বতন অফিসার এসে হাজির হলেন। কিছুক্ষণের মধ্যেই জায়গাটা পুলিশে ছয়লাভ হয়ে গেল। আমি আগাগোড়া সমস্ত ঘটনা এদের বললাম, আমার বর্তমান পরিকল্পনার কথাটাও জানালাম। সব কিছু শুনে এবং পর্যবেক্ষণ করে আমাদের পুলিশ প্রধান বললেন, ঠিক আছে মুখার্জি, তুমি যা ভাবছো তাই করো। এ দুখানা ঘরের মাটিও তুলে ফেলা হোক। কোদালির সংখ্যা নেহাত কম ছিল না। বড় সাহেবের সম্মতি পাওয়ার সাথে সাথেই মাটি খোঁড়া শুরু হয়ে গেল। একটা ঘরের মেঝের ডান দিকের অংশটা প্রথমে খোঁড়া শুরু হলো। 3-4 ফুট খুঁড়ে ফেলার পরও কিছু পাওয়া গেল না। বাঁ দিকে মাটির স্তূপ জমে উঁচু হয়ে উঠল। এবারে ডান দিকটা আবার বুঝিয়ে ফেলে বাঁ দিকটা খুঁড়তে বললাম। সবে 1.5 ফুট মাত্র মাটি খোঁড়া হয়েছে, এমন সময় একজন কোদালি সবাইকে থামিয়ে দিল। তারপর সজোরে তার পায়ের কাছের মাটিতে কোদাল চালাল। ঘটাং করে একটা ধাতব আওয়াজ শোনা গেল। ওইখানকার মাটি খুঁড়ে মোট 3টে পিতলের কলসি বেরিয়ে এলো। 2খানা কলসি কাঁচা টাকা আর নোটে ভর্তি। আর একটা কলসিতে দেখা গেল সোনার উপর বিস্তর অলংকার। ভাড়াটিয়াদের 2খানা ঘর খুঁড়েই জমিরের সমস্ত জিনিসপত্র একে একে উদ্ধার করা সম্ভব হল। দুটো খুনের অপরাধে ভাড়াটিয়া 4 জনকে আমরা গ্রেপ্তার করলাম। আসামি ধরা পড়ল, অপহৃত মালপত্র উদ্ধার হল, মোকদ্দমা সহজ হয়ে গেল। সবাই খুব খুশি। কিন্তু আমার মনের খচখচানিটা দূর হল না। খুনটা করল কে? দুটো খুন ঘটলই বা কিভাবে? আমার সহকর্মী বললেন, স্যার আবার কি ভাবছেন? দেখো, জমিরের মালপত্র এদের ঘর থেকে পাওয়া গেল, মানে এরা যে চোর তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এরাই যে খুনি সেটা প্রমাণ হবে কিভাবে? তার মানে খুন করেছে অন্য কেউ, আর মৌকা বুঝে মালপত্র সরিয়েছে এরা? এমন হওয়াটাও তো অসম্ভব কিছু নয়। কে বা কারা খুনটা করল, কিভাবে খুনটা হলো, খুনের মোটিভ কি, চিঠিটাই বা কে লিখল, এই সবগুলো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত খুব একটা স্বস্তি পাচ্ছি না। কেন জানি না, আমার বারবারই মনে হচ্ছে এই ভাড়াটিয়া 4 জন সব জানে। এদের একটু চাপ দিয়ে জেরা করতে পারলে আসল ব্যাপারটা বেরিয়ে পড়বে। আমি বড় সাহেবকে বললাম, স্যার, আমাদের যে কোনো 4 জন একজন করে আসামিকে আজ রাতটা আমাদের কাছে রেখে আলাদা করে জেরা করতে চাই। আমার আপত্তি নেই। বড় সাহেব নিজেই আমি ছাড়া আরও 3 জন সিনিয়র অফিসারকে বেছে নিলেন। আমরা প্রত্যেকেই একজন করে আসামিকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরলাম। আমি সঙ্গে নিলাম আব্দুলকে। আমার সহকারী অফিসারটিকে বললাম, রাতের দিকে তোমার একটু সাহায্যের প্রয়োজন হতে পারে, দরকার হলে খবর পাঠাবো। কি সাহায্য স্যার? সেটা পরে বলবো। আমি রাতে আপনার বাসাতেও থেকে যেতে পারি স্যার। না, তাতে কাজের সুবিধা হবে না। আমি খবর পাঠাবো। এদিকের সব কাজবাজ মিটিয়ে বাড়ি ফিরতে অনেকটা রাত হয়ে গেল। বাকি রাতটা কাটল আব্দুলকে নিয়ে। আব্দুল কিন্তু প্রথমটায় কিছুতেই মুখ খুলল না। ভয় ভরসা কিছুই তাকে টলাতে পারল না। শেষ পর্যন্ত আমার কৌশলটাই কাজে লাগল। মাঝরাত পার করে আমার সেই সহকারী পুলিশ অফিসারটি এসে আব্দুলের সামনেই আমারই শিখিয়ে দেওয়া কথাগুলো বলল। স্যার, ইব্রাহিম এইমাত্র সব কথা স্বীকার করেছে। খুন করতে ওরা 3 জন সাহায্য করেছে ঠিকই, তবে খুনের আসল নায়ক এই আব্দুল। ওই সমস্ত পরিকল্পনা ছকেছে। ইব্রাহিম সাক্ষী দেবে বলেছে, তাই ওর নাম আসামির খাতা থেকে কেটে দেওয়া হয়েছে। ওর সাজাও মুকুব করে দেওয়া হবে।
কথা শুনে আব্দুল যেন একেবারে আঁতকে উঠল। কি সর্বনাশ! এ তো অন্যায় দারোগা বাবু। ওই ওই শয়তান ইব্রাহিমই তো আসল পান্ডা। ওই তো আমাদের সবার মনে পাপ ঢুকিয়েছিল। ওর সাজা মুকুব করে দিয়ে যদি আমাদের সাজা হয়, সে তো ন্যায় বিচার হবে না দারোগা বাবু। ন্যায় বিচারের ব্যবস্থা করব বলেই তো সব কথা শুনতে চাইছি। তুমি তো প্রথম থেকেই সত্যিটা অস্বীকার করে যাচ্ছ। এখনো সময় আছে, কোনো কথা গোপন না করে সত্যিটা খুলে বলো। ইব্রাহিমই যদি আসল পান্ডা হয় তাহলে সাজা ওকে পেতেই হবে। তুমি যদি পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের জানিয়ে দাও, তাহলে পুলিশকে সাহায্য করবার জন্য তোমার সাজা মুকুব হয়ে যেতে পারে। সে ব্যবস্থা আমিই করব। সাজা তো আমাকে পেতেই হবে দারোগা বাবু। ওপরওয়ালার বিচার, এত করেও তো শেষ রক্ষা হলো না। নিজের ভুলটা স্বীকার করে নিলে পাপ কিন্তু অনেকটা কমে যায় আব্দুল। লোভে পাপ আর পাপে মরণ। অনেকক্ষণ চুপ করে থাকার পর আবার বলতে শুরু করলো। আমাদের 4 জনের বাড়ি একই গ্রামে। ঘরামির কাজ করে যা রোজগার করি তা দিয়ে কষ্টে শেষ্টে সংসারটা কিন্তু চলে যাচ্ছিল স্যার। মাঝে মধ্যে গ্রামে যেতুম, বউ ছেলে মেয়েদের সঙ্গে কটা দিন কাটিয়ে ওদের সংসার খরচের টাকা হাতে দিয়ে আবার ফিরে আসতুম। বড় করে একটা শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলো। জমির টাকা কড়ির ওপর প্রথম নজরটা পড়ল ইব্রাহিমের। একদিন কথায় কথায় সে আমাদের বলল, মজুরি খেটে আর ক পয়সা জোটে বল দেখি? কিছুই তো আর হয় না। জমিনের ঘরে টাকা পয়সা গয়নাগাটি কম নেই। ওগুলো হাতাতে পারলে কিন্তু আমাদের আর কোনো অভাব থাকতো না। এই কালবাক্যি হলো স্যার। প্রথমে কিন্তু আমরা কেউ রাজি হইনি। সবারই মনে হয়েছিল এ পাপ কাজ, এ অন্যায়। কিন্তু মিছে কথা বলবো না দারোগা বাবু, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও মনের পরিবর্তন হয়ে গেল। তোমরা রাজি হয়ে গেলে? কেউ 2 দিনে, কেউ 7 দিনে, কেউ বা 10 দিনে আমরা আমাদের মত পাল্টে ফেললুম। জমিরের টাকা অপহরণের ব্যাপারে সবাই একমত হল। হ্যাঁ, কিন্তু কিভাবে কাজটা করা হবে সেই ব্যাপারে কেউ কিছু ঠিক করে উঠতে পারলুম না। কেউ বলল রাতে শীত কাটা হবে, কেউ বলল দিনের বেলাতে বাড়িতে যখন কেউ থাকবে না ঠিক তখনই কাজটা হাসিল করতে হবে। রোজই আমাদের মধ্যে আলোচনা চলতে লাগলো, যেন নেশা চেপে গেল আমাদের মধ্যে। এরই মধ্যে হঠাৎ একদিন একটা মোক্ষম সুযোগ এলো স্যার। জমির বোধহয় কোনো কাজে বেরিয়েছিল, কিন্তু রাতে আর ফিরল না। সেই রাতেই তোমরা কাজটা সারবে ঠিক করো। ভিকু পাঁচিল টপকে বাড়ির ভেতর ঢুকে গিয়ে সদর দরজাটা খুলে দিল। খোলা দরজা দিয়ে তোমরা 3 জন ভেতরে ঢুকো। কিন্তু জমিরের বউ বোধহয় জেগেই ছিল। শব্দ পেয়ে লম্প নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তোমাদের চিনতে পারো? হ্যাঁ, চোর চোর বলে চেঁচাবার উপক্রম করছিল, কিন্তু তার আগেই সমীরুদ্দি গিয়ে ওর গলাটা টিপে ধরলো। সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ওর সমীরকে সাহায্য করতে লাগলাম। সমীরের বউ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। সে জ্ঞান আর ফিরল না। বিশ্বাস করুন দারোগা বাবু, খুন যে করব এমন অভিসন্ধি আমাদের ছিল না। হাত পা ঠান্ডা হয়ে গেল। সাপ যেমন ভয় পেয়ে ছোবল মারে, আমাদের অবস্থাও কতকটা সেরকম হয়েছিল। আমাদের মধ্যে ইব্রাহিমই ছিল সব চাইতে সাহসী। ও দেখলুম ঘাবড়ায়নি। ওরই পরিকল্পনা মতো বাড়ির উঠোনে লাশটা পুঁতে ফেললে। কিন্তু যে উদ্দেশ্যে বাড়ির ভেতর ঢুকেছিলুম সে কাজ আর করা হলো না। পরের দিন আমরা আর কেউ কাজে বেরোলুম না, ভয়ে কাঁটা হয়ে রইলুম।
দিনের মধ্যে অসংখ্যবার আমি যেন চোখের সামনে জমিরের বউয়ের খুনের দৃশ্যটা প্রত্যক্ষ করতে লাগলুম। পেটে খিদে থাকলেও মুখে কিছু রুচল না। এভাবেই সেদিনটা কেটে গেল। পরের দিনও জমির ফিরল না। সময়ের সাথে সাথে আমাদের ভয়ের ভাবটাও একটু একটু করে কাটতে লাগলো। সন্ধ্যের সময় ইব্রাহিম বলল, আসল কাজটাই কিন্তু এখন হলো না, বাড়ি পুরো ফাঁকা। এ সুযোগ কিন্তু আর আসবে না। সেই রাতেই জমিরের ঘর থেকে সমস্ত মালপত্র সরিয়ে ফেলে তোমাদের ঘরের মাটির নিচে পুঁতে রাখলে। আগে হ্যাঁ দারোগা বাবু। তারপর বাইরে থেকে সদর দরজায় একটা তালা ঝুলিয়ে দিলুম। জমির ফিরল 5 দিন পর। সে ফিরলে তাকে কি বলা হবে সেটাও নিশ্চয়ই ঠিক করে রেখেছিলে। হ্যাঁ দারোগা বাবু। প্রয়োজনে খুন করতে হবে সেটাও ভাবা ছিল। ঠিকই ধরেছেন দারোগা বাবু। একটা পাপ আরো অনেক পাপকে ডেকে আনে যে। লোভের বশবর্তী হয়ে দুটো নিরাপরাধ প্রাণ আমরা। আব্দুলের বাক রুদ্ধ হয়ে এলো। কিছুক্ষণ চুপ করে থেকে আমি বললাম, জমির যখন ফিরে এলো তাকে কি বললে? বললাম একটা জরুরি দরকারে সকালেই বেরিয়ে গেছে, বলে গেছে ফিরতে একটু দেরি হবে। এ কথা শুনে চাবি রেখে গেছে কিনা জিজ্ঞাসা করায় আমরা বললুম, না না, চাবি রেখে যায়নি। বুড়ো তখন আমাদের ঘরেই বসলো, আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরে গল্প গুজব করলো। তারপর রাত 11টা নাগাদ সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢুকলো। তার শোবার ঘরের তালা বন্ধ দেখে সে তালাও ভেঙে ফেললো। কিন্তু ঘরে ঢুকেই বুঝতে পারলো কিছু একটা গন্ডগোল। ঘরে কোনো জিনিসপত্র নেই, সব ফাঁকা। তখনই চিৎকার চেঁচামেচি জুড়ে দিল। আমরা তো প্রস্তুত হয়েই ছিলুম। একসঙ্গে 4 জন তার ঘরে ঢুকে মুহূর্তের মধ্যে কাজ সেরে ফেললুম। তারপর তারই ঘরে তার দেহটা কবর দিলুম। এখন কথাটা বলতে গিয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠছে ঠিকই, কিন্তু কাজটা যখন আমরা করি। এই পর্যন্ত বলে আব্দুল অনেকক্ষণ চুপ করে রইল। আমার সহকারী অফিসারটি বললেন, তারপর পাড়ায় রটিয়ে দিলে যে জমিরের বউ বাপের বাড়ি গেছে আর জমির গেছে তাকে আনতে। কিন্তু পাপ কখনো চাপা যায় না, ফুঁড়ে ঠিক বেরোবেই। পাড়ার কয়েকজনের মনে কি যেন একটা সন্দেহ জাগলো। তারা কিছু একটা বিপদের আঁচ পেল যেন। আর তখনই বেনামি চিঠি লিখে পুলিশকে জানালে যে জমির তার বউকে খুন করে পুঁতে রেখে পালিয়েছে। ভেবেছিলে লাশ পাওয়ার পর পুলিশ চিঠির কথাই সত্যি মনে করে জমিরের অনুসন্ধান করে বেড়াবে, আর ততদিনে জমিরের দেহ মাটির সঙ্গে মিশে যাবে। বেড়ে প্ল্যানটা ছকেছিল কিন্তু একেবারে পাকা ক্রিমিনালের মতো। এভাবেই তো হাত পাকে। এরপর আর একবার চিঠি লিখে আমাদের ভুল পথে পরিচালিত করলে। ভাবলে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়বে। জমিরের মালপত্র খোঁজাখুঁজি করতে গিয়ে যদি আমরা জমিরের ঘর খুঁড়ি তাহলে জমিরের দেহ বেরিয়ে পড়বে। তাই চিঠিটা লিখে দোষ চাপালে নির্দোষ কনস্টেবলের ওপর। কিন্তু শেষ রক্ষা তো হলো না দারোগা বাবু। পাপ ঠিকই প্রকাশ পেয়ে গেল। চিঠি দুটো কে লিখেছিল বলো তো? আগে ইব্রাহিম দারোগা বাবু। কখন কি করতে হবে না হবে সব ওই ঠিক করত। আমরা 3 জন ছিলুম ওর সাকরেত। শোনো আব্দুল, তুমি এখন আমাদের যা যা বললে এই সমস্ত কথা ম্যাজিস্ট্রেট সাহেবকে খুলে বলবে। তাতে হয়তো তোমার পাপ খানিকটা কমবে, শাস্তিও। শাস্তি পাই পাবো দারোগা বাবু, তবু আমি সব কথা স্বীকার করব। অন্য 3 জন আসামি কোনো কথা স্বীকার না করলেও ম্যাজিস্ট্রেটের সামনে
আব্দুল সব স্বীকার করল। দুটি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ বিবরণও দিল। ওর কথা যে সত্যি তার প্রমাণ হিসাবে দ্বিতীয় বেনামি চিঠিখানা যে মুটে আমাকে দিয়েছিল, ম্যাজিস্ট্রেটের সামনে তাকেও হাজির করলাম। তার ঠিকানা যেহেতু আমি আগেই লিখে রেখেছিলাম, তাই তাকে খুঁজে পেতে কোনো অসুবিধা হলো না। সে আসামিদের সামনে এসে ইব্রাহিমকে দেখিয়ে দিয়ে বলল, হুজুর, কথা হচ্ছে এই সেই লোক, বউবাজার চৌমাথায় এই আমাকে চিঠিটা দিয়েছিল। 2 মাস পরে বিচার শেষে ম্যাজিস্ট্রেটের রায়ে ইব্রাহিম, ভিখু আর ছমিরুদ্দির নির্বাসনদণ্ড হল। নিজের দোষ স্বীকার করে সমস্ত ঘটনা প্রকাশ করার জন্য ম্যাজিস্ট্রেট সাহেব বিশেষ অনুগ্রহ করে আব্দুলের নাম সাক্ষী শ্রেণীভুক্ত করে দেওয়ায় তার সাজা মকুব হয়ে গেল। সে কলকাতা ছেড়ে নিজের গ্রামে ফিরে গেল। সাসপেন্ড হওয়া কনস্টেবলও তার চাকরি আবার ফিরে পেল। তবে সে আর বেশি দিন কাজ না করে পেনশন নিয়ে দেশে চলে গেল। যাবার দিন আমি তার কাঁধে হাত রেখে বললাম, কখনো কোনো প্রয়োজন হলে জানিও। সে আমাকে একটা প্রণাম করে হাতের চেটোয় চোখের জলটা মুছে নিয়ে বলল, জানাবো স্যার। এর বেশ কিছুদিন পর এই মামলার প্রসঙ্গে আমার সহকর্মীর এক প্রশ্নের উত্তরে আমি বললাম, দেখো, জমিরের বউকে ওরা জমের বাড়ি পাঠাবার পর আবার যদি বাপের বাড়ি না পাঠাতো, তাহলে কিন্তু ধরাটা বেশ মুশকিল হতো। জমিরের বউয়ের যে বাপের বাড়ি নেই, এটা ওদের জানা ছিল না। আর ওটাই ছিল আমার প্রথম খটকা। এতক্ষণ তোমাকে শোনাচ্ছিলাম দারোগার দপ্তর থেকে প্রিয়নাথ মুখোপাধ্যায়ের গল্প। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বলেছে, খবরের কাগজের পাঠক অরিজিৎ, আব্দুল, সঞ্জিত, ইব্রাহিম, অপু, জমিরের ভাই ভোগলু, কনস্টেবল এবং সহকারী পুলিশকর্মী অনুপ, প্রথম মেয়ে রূপা, দ্বিতীয় মেয়ে সঙ্গীতা, বড় সাহেব মুটে এবং প্রিয়নাথের ভূমিকায় গল্পটা শোনালাম আমি দীপঙ্কর। লেখক পরিচিতি মালবিকা। শব্দগ্রহণে ছিল অনুপ। তোমার সঙ্গে আবার দেখা হবে নতুন গল্প নিয়ে। আজ এই পর্যন্ত। ও হ্যাঁ, শুনতে ভালো লেগে থাকলে লাইক দিও, শেয়ার করো, আর মতামত জানালে তো আমি খুবই খুশি হব। টাটা।